নমস্কার, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমরা শুনে নেব একটা রহস্য গল্প, রহস্য উপন্যাস বিষ দৃষ্টি। লিখেছেন সৈকত মুখোপাধ্যায়। আগে আমরা শুনে নিই। এজি বেঙ্গলের বড়বাবু জয়দেব সরকার মানুষটি অনেক দিক দিয়েই যে সাধারণ তাতে সন্দেহ নেই। ৪৫ বছর বয়স, ছিপছিপে চেহারা, একদিন অন্তর গোঁপদারি কামান, মাঝারি দামের প্যান্ট শার্ট পরেন, রেডিমেড নয়, পাড়ার শম্ভু দর্জির বানানো। পাড়া বলতে শিয়ালদা ফ্লাইওভারের পশ্চিম দিকে সার্পেন্টাইন লেন, ফর্ডাইজ লেন দিয়ে ওই ছোট্ট এলাকাটা। সার্পেন্টাইন লেনে তার দাদুর বানানো বাড়ি। স্ত্রী কাবেরী দেবী আর মেয়ে শাওলিকে নিয়ে সেই বাড়িতেই জয়দেবের ছোট্ট সংসার। শাওলি প্রেসিডেন্সিতে ফিজিক্সে অনার্স নিয়ে পড়ে, কাবেরী বিনোদিনী গার্লস স্কুলে ইংরেজির টিচার। কিন্তু এটাই যদি তার পুরো পরিচয় হতো তাহলে তাকে নিয়ে গল্প হতো না। এটা তার পুরো পরিচয় নয়। জয়দেব সরকারের নেশা হচ্ছে গ্রুপ থিয়েটার। তার নিজের হাতে তৈরি একটি নাট্যদল রয়েছে, নাম ধানসিঁড়ি। তিনি নাটক লেখেন, সেই নাটক নিজেই পরিচালনা করেন। খুবই কষ্টে সৃষ্টে বছরে একটি করে নাটক নামান। কাবেরী যদি স্কুলে পড়ানোর চাকরিটা না করতো তাহলে বোধহয় ওইটুকুও পেরে উঠতেন না। আচ্ছা, তাহলে বোঝা গেল জয়দেব সরকার নামে রুচিশীল মধ্যবয়সী মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোকটি সরকারি চাকরির পাশাপাশি একটি নাটকের দল চালান। কিন্তু তাতেই বা কি এসে গেল? এরকম তো কত মানুষই আছেন। এর মধ্যে গল্প কোথায়? মজাটা এইখানেই। ৫ বছর আগে অবধি জয়দেব সরকার নিজেও জানতেন না যে ওই নাটক করতে করতেই তিনি একটা আশ্চর্য ক্ষমতা অর্জন করে ফেলেছেন। সেটা আর কিছুই নয়, খুঁটিয়ে সব কিছু দেখার ক্ষমতা, অসঙ্গতি ধরে ফেলার ক্ষমতা এবং সর্বোপরি খুব জোরালো কল্পনা শক্তি দিয়ে সেই অসঙ্গতির কারণগুলো বোঝার ক্ষমতা। তিনি নিজে বলেন নাটকের মঞ্চসজ্জা করতে গিয়েই তার এই ক্ষমতাটা তৈরি হয়েছে। নাটকের মঞ্চে বাহুল্যের কোনো জায়গা নেই। সেই যে আন্তন চেকভ একবার বলেছিলেন না, থিয়েটারের প্রথম দৃশ্যে যদি দেওয়ালে একটা বন্দুক ঝুলিয়ে রাখো তাহলে পরের কোনো দৃশ্যে অবশ্যই সেটি ফায়ার করো, না হলে রেখো না। জয়দেব সরকার একসময় বুঝতে পারলেন নাটকের মঞ্চের এই কৃপণতা আমাদের সংসারের মঞ্চের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। ঘরে এবং বাইরে প্রতিটি জিনিসই বাসিন্দাদের জীবনের ছাপ ধরে রাখে। জয়দেববাবু সেই ছাপগুলো দেখতে পান। দেখতে যে পান সেটা তিনি এবং কল্যাণ বসু একই সঙ্গে বুঝতে পেরেছিলেন। লেবু থানার ওসি কল্যাণ বসু। বছর ৫ আগের ঘটনা। হয়েছিল কি, ওই সার্পেন্টাইন লেনেই নিজের বাড়ি থেকে একটু দূরে জয়দেব সরকার নাটকের রিহার্সালের জন্যে একটা ঘর ভাড়া নিয়েছিলেন। বাড়িটা ছিল অদ্ভুত। নিচে একটা ঘর যেটা তিনি ভাড়া নিয়েছিলেন, তার মাথার আর একটা ঘর, আর দোতলা সেই ঘরের সঙ্গে রাস্তার দিকে এক ফালি বারান্দা। ব্যাস, দোতলায় ওঠার সিঁড়ি ছিল বাড়ির বাইরে দিয়ে। ওই দোতলার ঘরটাতেই একটি মেয়ে খুন হয়েছিল। বন্ধ ঘরে খুনের রহস্য নিয়ে থানার ওসি কল্যাণ বসু হিমশিম খাচ্ছিলেন। জয়দেব সরকারকে তিনি ডেকে পাঠিয়েছিলেন রুটিন কিছু প্রশ্ন করার জন্যে। কিন্তু কার্যক্ষেত্রে যেটা হয়েছিল, জয়দেব সরকার এদিক ওদিক তাকিয়ে তাকে বলে দিয়েছিলেন খুনি কে এবং সে কীভাবে খুন করার পর ওই বন্ধ ঘরের থেকে বেরিয়ে গিয়েছে। তারপর থেকে কল্যাণ বসু আর তাকে ছাড়েননি। সময়ের সঙ্গে সঙ্গে কল্যাণ আর জয়দেবের বন্ধুত্ব গাঢ় থেকে গাঢ়তর হয়েছে, যদিও দুজনে দুজনকে আপনি আগে করেই কথা বলেন। জয়দেব বয়সে সামান্য বড় হওয়ায় কল্যাণ বসু তাকে জয়দেবদা বলে ডাকেন। জয়দেব কল্যাণ বসুকে বোস সাহেব। কোনো কেসে ঠেকে গেলে যেমন কল্যাণবাবু জয়দেব সরকারকে সঙ্গে নিয়ে যান, তেমনই জয়দেব সরকারও সময় সুযোগ পেলে কল্যাণ বসুকে নিয়ে যান নাটক দেখতে। যাই হোক,
মোদ্দা ব্যাপার হলো, সার্পেন্টাইন লেনের জয়দেব সরকার মধ্যবিত্ত নাট্যকর্মী জয়দেব সরকার অনেক দিক থেকে খুব সাধারণ একজন মানুষ হলেও কোনো ক্রাইম সিনে গিয়ে দাঁড়ালে তার অন্য একটা রূপ দেখা যায়। সেখানে তার বুদ্ধি খাপ খোলা তরোয়ালের মতো ঝিলিক দিয়ে ওঠে। তাকে নিয়েই এই গল্প। গত মাসের 9 তারিখে কল্যাণ বসু জয়দেবকে যেখানে নিয়ে গেলেন সেটা অবশ্য আপাত দৃষ্টিতে কোনো ক্রাইম সিন ছিল না। দিনটা ছিল রবিবার। ইদানিং কল্যাণ বসু রবিবার মাঝে মধ্যে ছুটি নেওয়ার বিলাসিতা দেখাতে পারছেন, কারণ থানার সেকেন্ড অফিসার হিসেবে যে ছেলেটিকে পেয়েছেন অরিন্দম মিত্র, সে একটি জুয়েল, পরিশ্রমী এবং বুদ্ধিমান পুলিশ অফিসার। সেদিন তার হাতেই থানার দায়িত্ব কল্যাণ বসু জয়দেব সরকারকে নিয়ে সোনারপুরের একটা বাগান বাড়িতে মাছ ধরতে যাবেন, এমনই ছিল ওদের প্ল্যান। সেই মতো জয়দেব সরকার বেলা 12টার মধ্যে স্নান খাওয়া সেরে জামা কাপড় পরে রেডি হয়ে বসেছিলেন। কল্যাণ বসু তার নিজের গাড়ি নিয়ে 12:15টায় তার বাড়িতে পৌঁছেও গেলেন, কিন্তু তারপর যেটা বললেন সেটার জন্য জয়দেব সরকার প্রস্তুত ছিলেন না। কল্যাণবাবু বললেন, জয়দেবদা, যাওয়ার পথে একবার একটা জায়গায় জাস্ট মুখটা দেখিয়ে যাব। কথা দিচ্ছি 10 মিনিটের বেশি ওখানে থাকবো না। থাকার দরকারও পড়বে না, অরিন্দম রেডি পৌঁছে গেছে, যা করার ওই করবে। আমি শুধু 2-1টা পেপারে সই করে দিয়ে বেরিয়ে আসবো। কল্যাণ বসুর পাশে বসে সিল্ট পেট আঁটতে আঁটতে জয়দেব সরকার জিজ্ঞেস করলেন, কেসটা কি? কল্যাণ বসু উত্তর দিলেন, বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপরে একটা সিন কেয়ার ক্লিনিক আছে, নাম সুরূপা। পটলার তেলে ভাজার দোকানটা চেনেন তো? ওই বাড়িতেই সিঁড়ি দিয়ে উঠে দোতলায়। বাইরে সাইনবোর্ড টোড নেই, শুধু দরজার ওপরে কি সারাক্ষণ বাচ্চাদের মতো গুগল সার্চ করেন বলুন তো? ফোনটা রাখুন। জয়দেববাবু লজ্জিত মুখে সেলফোনটা নামিয়ে রাখলেন। সত্যিই তিনি সুরূপা নামটা দিয়ে নেট সার্চ করতে শুরু করেছিলেন। কল্যাণ বসু বললেন, নেটে সুরূপাকে খুঁজে পাবেন না। আমি চেষ্টা করে দেখেছি। কেন পাবেন না তা বলতে পারবো না, তবে একটা কারণ হতে পারে। ডক্টর অনিন্দ্য ব্যানার্জি, যিনি ক্লিনিকটা চালাতেন বলাই ভালো, তার বয়স হয়েছিল 60। পুরনো আমলের লোক, নিজে টেকসাভি ছিলেন না বলেই হয়তো। ওটা কোনো ফ্যাক্টর নয়, বললেন জয়দেববাবু। কর্মচারীদের বললে করে দিত। একটা সরু গলি দিয়ে গাড়িটাকে খুব সাবধানে বড় রাস্তায় উঠিয়ে কল্যাণ বসু বললেন, কর্মচারী বলতে একটি কম বয়সী মেয়ে আর একজন বয়স্ক ভদ্রলোক। মেয়েটি কম বয়সী হলেও প্রায় নিরক্ষর, ঘরদোর পরিষ্কারের কাজ করে। তাছাড়া চেম্বারে মহিলা পেশেন্টকে এক্সামিন করতে গেলে নিয়ম মেনে আর একজন মহিলাকে সেখানে থাকতে হয়, তো সেই কাজেও লাগতো মেয়েটি। আর অন্যজন, মানে ওই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তিনি স্মার্টফোনই ব্যবহার করতে জানেন না, তো কম্পিউটার। ওর কাজ ছিল খাতা লেখা, বাজার থেকে ওষুধ কিনে নিয়ে আসা, এসব। কাজেই বুঝতেই পারছেন এদের দিয়ে প্রোফাইল বানানোর কাজ হবে না। হ্যাঁ, কোনো এজেন্সিকে দিয়ে করাতেই পারতেন, কেন করাননি জানি না। এত সব জানলেন কেমন করে? অরিন্দম একটু আগে ফোন করেছিল তো। ছোকরা গুছিয়ে কাজ করে। তারপর একটু চুপ করে থেকে বললেন, ডক্টর ব্যানার্জি কাল রাতে ওই ক্লিনিকের ভেতরেই মারা গিয়েছেন। একাই ছিলেন, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ওই যে পুরুষ কর্মচারীটির কথা বলছি, তিনিই সকালে কলিং বেল বাজিয়ে সাড়া না পেয়ে থানায় খবর দেন। অরিন্দম ফোনে বলল, মনে হচ্ছে অ্যানাদার কেস অফ সাডেন হার্ট অ্যাটাক, সিম্পল। সেই জন্যই বলছি সময় লাগবে না। আর কিছু বলার আগেই ওরা গন্তব্যে পৌঁছে গেলেন। বউবাজার স্ট্রিটের বাড়ি যেরকম হয় সেরকমই একটা বহু পুরনো দোতলা বাড়ি। একতলায় 2টো ফার্নিচারের শোরুম দুটোর পাশে খালি একটা ঘর, পটলা তেলে ভাজার দোকান। ওই দোকানটার পাশ দিয়েই দোতলার সিঁড়ি উঠে গিয়েছে। বাড়িটার সামনে লেবুতলা থানার কালো ভ্যান দাঁড়িয়েছিল। একটা অ্যাম্বুলেন্সও ছিল। আর ছিল চিরকালীন সেই আমোদ ঘেঁড়ে জনতা। যে কোনো দুর্ঘটনাস্থলেই আমের গন্ধে মাছির মতো যারা এসে জমা হয়ে যায়।
কল্যাণ বসুর পুলিশ বোর্ড লাগানো গাড়িটা এসে দাঁড়াতেই ভিড়টা দুভাগ হয়ে ওদের জায়গা করে দিল। কল্যাণ বসু গাড়িতে চাবি দিয়ে জয়দেববাবুকে ডাকলেন, আসুন দাদা। সাব ইন্সপেক্টর অরিন্দম মিত্র সিঁড়ির মুখ থেকেই ওদের দুজনকে রিসিভ করলো। লেবুতলা থানার যাতায়াত আছে বলে জয়দেববাবু ওকে আগে থেকেই চিনতেন। ও চিনত জয়দেববাবুকে। প্রায় 8 ফুট উঁচু দরজার ভারী কাঠের পাল্লা ঠেলে ওরা দুজনে অরিন্দমের সঙ্গে ঘরের ভেতরে পা দিলেন। পাল্লা দুটোর মাঝখান বরাবর কাঠের চোকলা উঠে গিয়েছে, একটা চৌকো প্যানেল ভেঙে ঢুকে গিয়েছে ভেতরের দিকে। ঘরের মেঝেই পড়েছিল মোটা কাঠের খিল, সেটাও ভেঙে দুটুকরো। কল্যাণ বসু সেগুলো দেখে স্বাগতোক্তি করলেন, তোমাদের খাটুনি গেছে অরিন্দম। অরিন্দম হাসল, আর বলবেন না স্যার, শুধু শোল্ডার চার্জ করে ভাঙতে পারিনি, নিচের দোকান থেকে শাবল আনতে হয়েছিল। দালানের গায়ের ওই একমাত্র দরজাটি পেরিয়ে ওরা যেখানে ঢুকলেন সেটাকে একটি 3 রুম ফ্ল্যাট বলা যায়। যদিও 80 বছর আগে ফ্ল্যাটের ধারণা ছিল না, সেভাবে বানানোও হয়নি। একতলার মতোই দোতলায়ও পাশাপাশি 3টে ঘর, শুধু এখানে ওগুলো সেপারেটেড নয়, একটার সঙ্গে আর একটা কানেক্টেড। 3টে ঘরেই যত জানলা সব ভেতর থেকে ঠেসে ছিটকিনি লাগিয়ে বন্ধ করা ছিল। অরিন্দম বলল, ওরা ঘরে ঢুকে এইরকম বন্ধই দেখেছে। ফ্ল্যাট থেকে ঢোকা বা বেরোনো দ্বিতীয় কোনো দরজা নেই, বারান্দাও না। দরজার মুখোমুখি বড় টেবিলের স্তূপ করে রাখা ছিল নানা মাপের রেজিস্টার, রাইটিং প্যাড, সস্তা ডট পেন এবং একটা টেলিফোন। আর ছিল সুরূপা নামক সংস্থাটির কিছু লিফলেট, চকচকে কাগজে রঙিন কালি আর ছবিতে সাজানো, যাকে বলা ছিল এই সংস্থায় গ্রাহকরা কী কী পরিষেবা পেতে পারেন এবং তার অর্থমূল্য কত হতে পারে। একটা লিফলেট তুলে নিলেন জয়দেব সরকার। কল্যাণ বসু প্রশ্ন করলেন, এটা রাখতে পারি? হ্যাঁ রাখুন না, অনেকগুলোই রয়েছে তো, বললেন কল্যাণ বসু। পাশের ঘরটিতে গিয়ে ঢুকলেন ওরা। জয়দেব আর কল্যাণের সঙ্গে ছিলেন অরিন্দম মিত্র এবং আরও 2জন ব্যক্তি। তাদের মধ্যে একজন ওই বাড়ির মালিক গোপাল চন্দ্র বসাক, তিনি 2টো বাড়ি পরেই থাকেন। দরজা ভাঙার আগেই অরিন্দম তাকে ডাকিয়ে এনেছিল। এসব কাজে সাক্ষী ডাকতে হয় এবং সেই সাক্ষী যদি বাড়ির মালিক স্বয়ং হন, তার চেয়ে ভালো কিছু হয় না। দ্বিতীয় জনের নাম গোপীনাথ মণ্ডল, 50-এর কাছাকাছি বয়স। একজন মানুষ থাকেন না, দেখলে মনে হয় এককালে সুপুরুষ ছিলেন, কিন্তু অভাবের তাপে সেই রূপ জ্বলে গিয়েছে। এর চেহারাটাও ঠিক সেরকম। ভদ্রলোক যথেষ্ট লম্বা কিন্তু রোগা এবং কলকুঁজো, গায়ের রং ফর্সাই বলতে হবে, কিন্তু তার সঙ্গে যেন রক্তহীনতার ফ্যাকাশে ভাব মিশে আছে। চুল উঠে কপাল চওড়া হয়ে যাওয়ার ফলে এবং অকালেই গাল কিছুটা তুবড়ে যাওয়ার ফলে তীক্ষ্ণ নাক এবং বড় বড় 2টো চোখ যেন প্রকট হয়ে জেগে আছে। জানা গেল গোপীনাথবাবুই হচ্ছেন সুরূপা ক্লিনিকের সেই পুরুষ কর্মচারী। ওকে খবর দিয়ে আনাতে হয়নি। প্রতিদিনের মতো সকাল 9:30টায় তিনি ডিউটিতে চলে গিয়েছিলেন। ডক্টর ব্যানার্জি এই ফ্ল্যাটেই বাস করতেন। রাতে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে খিল দিয়ে বন্ধ করে রাখলেও প্রতিদিন সকাল 9:30 নাগাদ খিল খুলে দিয়ে পাল্লা 2টো শুধু ভেজিয়ে রাখতেন। গোপীনাথ আসবেন বলেই তিনি এরকম করতেন। সেদিন কিন্তু গোপীনাথ মণ্ডল দরজা ঠালার পরেও দরজা খুলল না। এরপর যা হয়, প্রথমে কলিং বেল, তারপর আস্তে টোকা, তারপর দুমদাম দরজার ধাক্কা, এই সব কিছুই বিফলে যাওয়ার পরে গোপীনাথ দৌড়ে নিচে নামলেন। নিচের শোরুমের ম্যানেজার লেবুতলা থানায় ফোন করলেন। জয়দেব সরকার একবার চট করে গোপীনাথবাবুর জামা, জুতো, রিস্টওয়াচ, মোবাইল ইত্যাদির ওপর চোখ বুলিয়ে নিলেন। সবই কম দামি। তার মানে ডক্টর দিব্যেন্দু ব্যানার্জি তার কর্মচারীদের ভালো মাইনে করি দিতেন না, মনে মনে ভাবলেন জয়দেব। মাঝের ঘরটিও আয়তনে বেশ বড়। কোনো কসমেটিক সার্জনের কাজের জায়গার সঙ্গেই তো পূর্বে জয়দেব সরকার কিংবা কল্যাণ বসুর পরিচয় ছিল না। তাদের চোখে ঘরটাকে অনেকটা ডেন্টিস্টের চেম্বারের মতো লাগলো। সেই রকমই রিক্লাইনিং চেয়ার, জোরালো পেডেস্টাল লাইট,
একদিকে স্টিলের টেবিলের ওপর উজ্জ্বল স্টেনলেস স্টিলের ডিকেন্টার, যার মধ্যে বাষ্পের তাপ সার্জারির অস্ত্রশস্ত্র শোধন করা যায়। তবে দেয়ালের গায়ে ঠেস দিয়ে রাখা হসপিটাল বেডটা সব ডেন্টিস্টের চেম্বারে থাকে না। আর থাকে না অর্ধেক দেয়াল জুড়ে অমন বিশাল এবং আলোকিত এক আয়না। এই ঘরেও কোনো কম্পিউটার ছিল না। জয়দেব সরকার মাথার মধ্যে একটা অ্যালার্ম বেল বাজতে শুরু করেছিল। তার মন বলছিল, মঞ্চসজ্জা ঠিক নেই হে, গরমিল, অনেক গরমিল। 2024 সালে একজন ডাক্তার চেম্বারে কম্পিউটার নেই কেন? ইন্টারনেটে তার ক্লিনিকের অস্তিত্ব নেই কেন? তিনি নিজে বিজ্ঞাপন নাই বা করুন, কোনো পেশেন্ট সুরূপার নাম দিয়ে তার অভিজ্ঞতার কথা কোথাও শেয়ার করেননি? ফেসবুকে, ইনস্টাগ্রামে হাতে ধরে থাকা লিফলেটটা আর একবার উল্টে পাল্টে দেখলেন। ডাক্তারবাবুর নামের পাশে কোনো ডিগ্রির উল্লেখ নেই, তার কোথাও কোনো চেম্বার ছিল না। তিনি যদি একজন সার্জেনই হবেন, তাহলে দ্বিতীয় কোনো হসপিটালের সঙ্গে অ্যাটাচড থাকবেন না? এরকম একটা ছোট ক্লিনিকে কটা প্রসিডিওরই বা ঠিকঠাকভাবে নামানো যায়? সেরকম ইনস্ট্রুমেন্ট কই? খুব বেশি কিছু যে করা যায় না, সেটা হাতের ওই লিফলেট থেকেই পরিষ্কার। ইলেকট্রো কাটারাইজেশন সার্জারি বলে একটা প্রসিডিওর উল্লেখ আছে। আঁচিল, স্কিন ট্যাগ ইত্যাদি রিমুভ করার জন্য কাজে লাগে সম্ভবত। লাইপোসাকশনও হতো নিশ্চয়ই এক সময়। এখন ইংরাজি অক্ষরগুলোকে মোটা মার্কার পেনের পুঁচ দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, তবু কালির দাগের ভেতর দিয়েও পড়া যাচ্ছে লাইপোসাকশন কথাটা। আর রয়েছে অনুজ্জ্বল চুলকে উজ্জ্বল করা, কপাল, গাল, গলা আর ইত্যাদি জায়গা থেকে বলিরেখার অপসারণের কথা। কল্যাণ বসু একবার অরিন্দামের মুখের দিকে তাকিয়ে ভুরু নাচালেন। প্রশ্নটা পরিষ্কার, ডাক্তারের বডি কোথায়? অরিন্দাম বলল, পাশের ঘরে স্যার, ওটাই শেষ ঘর, ওর লিভিং স্পেস। আসুন। এখানেও দুটো ঘরের মাঝে একটা দরজা। সেই দরজা ঠেলে শেষ ঘরটায় ঢোকার আগে কল্যাণ বসু বাড়িওয়ালা বসাকবাবু আর গোপীনাথকে বললেন, আপনারা আসবেন না, ওখানেই দাঁড়ান। ওরা আসার জন্য পা বাড়িয়েছিলেন, হুকুম শুনে পিছিয়ে গেলেন। পাশের ঘরটা জয়দেবের কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। জটিল মঞ্চসজ্জা। ঘরটা সরু হলেও লম্বা অনেকখানি। সামনের দিকটায় সিঁড়ির দিকটায় একটা কুইন সাইজ খাট, মোটা গদি, দামি বেড কাভার আর পিলো কভার দিয়ে সাজানো। দেখলেই বোঝা যায় ঘরের মালিক আগের রাতে ওই বিছানায় শোননি। খাটের গায়ে 2 আসনের ডিনার টেবিল, সেও বেশ দামি কাঠের। উপরন্তু ক্রকারি, নুনদানি, মরিচদানি এবং ছুরিকাটা যেটুকু ওই টেবিলে নামানো ছিল সবই বেশ দামি। ডক্টর ব্যানার্জি ডিনারটা যে করেছিলেন সেটা বোঝা যাচ্ছে পাশের সিঙ্কের দিকে তাকালে। সেখানে এঁটো থালা বাসন নামানো ছিল। জয়দেব সরকার একবার উঁকি মেরে এঁটো বাসনগুলো দেখলেন। পরিচ্ছন্ন করে মাংস চুষে নিলে যেরকম সাদা হাড় পড়ে থাকে, সেরকম কয়েকটি হাড় ছাড়া ভোক্তাবশিষ্ট বলে কিছুই দেখতে পেলেন না। ডাক্তারবাবু কাল রাতের খাওয়াটা তৃপ্তি করেই খেয়েছিলেন। টেবিলের পাশে একটা 165 লিটারের ফ্রিজ ছিল, বেশ পুরনো ডিজাইন। ফ্রিজের মাথায় কয়েকটা বাহারি জার, সেগুলোর মধ্যে আমন্ড, ক্র্যানবেরি, কাজু ইত্যাদি রাখা ছিল। আর ছিল একটা শোকেস। তার মাথায় একটা ছিল ছোট টিভি, ভেতরে কিছু গল্প কবিতার বই। আর বেড়াতে গেলে মানুষ যেরকম সুভেনির কিনে আনে, সেরকম কিছু সুভেনির। বিছানা, খাবার, টেবিল, টিভি, ফ্রিজ আর শোকেস, এই কটি আসবাব দিয়ে ডক্টর ব্যানার্জির জাগতিক প্রয়োজন মিটে গিয়েছিল বলে মনে হয়। কারণ যাকে ঘরোয়া আসবাব বলে সেরকম আর কিছুই ছিল না ঘরের মধ্যে। দেওয়াল জুড়ে একটা বিশাল কাঠের ওয়ার্ড্রোব। জামা কাপড় তো তার মধ্যে আছে নিশ্চয়ই, তাছাড়া আর কি রয়েছে সেটা অরিন্দম পরে দেখবে। ঘরে জিনিস কিন্তু এইটুকুতেই শেষ হয়নি, এরপরেই ছিল সেই জায়গাটা যার জন্যে জয়দেব সরকারের কাছে এই ঘরটাকে ইন্টারেস্টিং মনে হয়েছিল। সেটা হচ্ছে একটা ছোট ল্যাবরেটরি। হ্যাঁ,
খাবার টেবিল এবং শোকেস রাখার পরে প্রায় 15 ফুট লম্বা ঘরটাকে বাকি অর্ধেক জুড়ে ছিল একটা ল্যাবরেটরি। ওটা যে ল্যাবরেটরি তো কেমন করে বোঝা গেল? কেমন করে আবার? ল্যাবরেটরিকে ল্যাবরেটরি বলে চিনিয়ে দিতে হয় নাকি কাউকে? সেই টানা লম্বা কাঠের টেবিল, তার মাঝখানে সিঙ্ক, জলের কল, একটা বুনসেল বার্নার, কয়েকটা কাঁচের বকযন্ত্র, বেলজার, সাধারণ জার, মাইক্রোস্কোপ, একদিকে কাঠের ট্রের ওপর অসংখ্য কাঁচের স্লাইড। শুধু ল্যাবরেটরিতে ব্যবহারের জন্যই একটা ছোট রেফ্রিজারেটরও রাখা ছিল ওই দিকের কোণটায়। আর ওখানে ওই ল্যাবরেটরির বেঞ্চের সামনেই মেঝের ওপরে চিত হয়ে পড়েছিল ডক্টর দিব্যেন্দু ব্যানার্জির মৃতদেহ। মৃতদেহের পাশে দাঁড়িয়ে জয়দেব সরকার লক্ষ্য করলেন যে মৃত্যুর সময় ডক্টর ব্যানার্জি ঘরের পোশাক পরেছিলেন, পাজামা আর পাঞ্জাবি, কিন্তু তার উপরে তিনি চড়িয়েছিলেন একটা হাঁটু অবধি ঝুলিয়ে ল্যাবরেটরি অ্যাপ্রন। একইভাবে তার হাতে ছিল রাবার গ্লাভস। কল্যাণ বসু মৃতদেহের পাশে হাঁটু মুড়ে বসে খুব খুঁটিয়ে সব কিছু দেখছিলেন। এবার ওই অবস্থাতেই অরিন্দামের দিকে মুখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি তো আগেই একবার সব কিছু দেখে গেছো, কিভাবে মারা গেছেন কিছু বুঝছো? অরিন্দাম বলল, স্যার, আইদার অ্যাক্সিডেন্ট অর আত্মহত্যা। কেন 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 অত বড় বড় জিনিস ভাবছো কেন? কোথাও কোনো ইনজুরি নেই তো? আমার তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক। দেখো না, হাতের আঙুলগুলো নীল হয়ে আছে। অরিন্দাম কুণ্ঠিতভাবে বলল, স্যার, আসলে ওই গোপীনাথবাবু আমাকে যেটা দেখালেন সেটা খুব ইম্পর্ট্যান্ট। ওই যে সিরিঞ্জ আর একটা ছোট শিশি টেবিলের ওপর পড়ে আছে। কল্যাণ বসু উঠে দাঁড়ালেন, বললেন, কোথায় সিরিঞ্জ? ও হ্যাঁ, তাতেই বা কী হলো? ওই শিশিতে কি বিষ রয়েছে? কি গোপীনাথবাবু, বিষ নাকি ওটা? গোপীনাথ মণ্ডল আমতা আমতা করে বললেন, স্যার, সেটা তো নিশ্চিত করে বলতে পারবো না, তবে এখানে উনি এক ধরনের বিষ নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করতেন সেটা জানি। তারপর ওই সিরিঞ্জ দিয়ে সেই বিষ নিজের শরীরে ইনজেক্ট করেছেন, এটাই বলতে চাইছেন? বেশি বোঝেন আপনি। মহা উত্তেজিত হয়ে কল্যাণ বসু আবার ডেড বডির পাশে নীল ডাউন হলেন। মৃতদেহের দুটো হাত খুব খুঁটিয়ে দেখে বললেন, কোথায়? নিডেলে পাংচার মার্ক কোথায়? সুচ বেঁধলে একটা দাগ থাকবে তো? গোপীনাথবাবু বললেন, আছে স্যার, ডান চোখের নিচটা দেখুন। গোপীনাথ মণ্ডলের এই কথাটা জয়দেববাবুকেও ভীষণ অবাক করল। এতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন, এবার তিনিও হাঁটু মুড়ে মৃতদেহের পাশে বসে পড়লেন এবং তারা দুজনেই দেখলেন গোপীনাথবাবু ভুল বলেননি। সত্যিই মৃতের ডান চোখের নিচে একটা রক্তব্রণের মতো দাগ দেখা যাচ্ছে, যেটা নিডল বাম্প হতেই পারে, কিন্তু এরকম জায়গায় কেউ সুচ ফোটায় নাকি? সেটাই তিনি গোপীনাথবাবুকে বললেন। গোপীনাথবাবু বললেন, স্যার, একটু পাশের ঘরে চলুন দয়া করে। আমার যা মনে হচ্ছে বলছি, এখানে ডাক্তারবাবুকে ওইভাবে পড়ে থাকতে দেখে আমার শরীরটা কেমন আনচান করছে, গাটা গোলাচ্ছে। গোপীনাথবাবুর মুখটা সত্যিই ফ্যাকাশে দেখাচ্ছিল, হাত টাত কাঁপতে শুরু করেছিল। কল্যাণ বসু তাই দেখে বললেন, কোয়াইট ন্যাচারাল, চলুন পাশের ঘরেই চলুন। এই অরিন্দম, তুমি ভাই ফরেন্সিককে একবার ডেকে নাও তো। এই সিরিঞ্জ বৃষ্টি সব ওরা পরীক্ষা করে দেখুক। আমি তো ভাবছিলাম নর্মাল হার্ট অ্যাটাক, কিন্তু এখন তো অন্য সব অ্যাঙ্গেল চলে আসছে দেখছি। ওকে স্যার। অরিন্দম মিত্র উর্দির পকেট থেকে মোবাইলটা বের করলো। কল্যাণ বসু আবার ফিরে গেলেন প্রথম ঘরটায়। সেখান থেকে আর সবাইকে সরিয়ে দিয়ে গোপীনাথ মণ্ডলকে পাখার নিচে একটা চেয়ারে বসালেন, হাতে একটা জলের বোতল ধরিয়ে দিলেন। তারপর মুখোমুখি দুটো চেয়ারে তিনি আর জয়দেববাবু বসে পড়লেন। বলুন, ধীরে সুস্থে বলুন। গোপীনাথবাবু এক চুমুকে অনেকটা জল পান করে হাতের চেটোয় মুখটা মুছে নিলেন। গোপীনাথবাবু এক চুমুকে অনেকটা জল পান করে হাতের চোটে মুখটা মুছে নিলেন। ইতোমধ্যে অরিন্দাম এসে একটা চেয়ার টেনে নিয়ে বসেছিল ওখানে।
কোলের ওপর খোলা নোটপ্যাড। গোপীনাথ যা বলবেন তার নোট হবে। একটু থেমে থেমে গোপীনাথ মণ্ডল যা বলে গেলেন তার মর্মার্থ এই: বেলু স্টেশন বাজারে গোপীনাথবাবুর একটা ছোট ঘড়ির দোকান ছিল। কলকাতা থেকে মূলত সস্তার ওয়াল ক্লক কিনে গিয়ে বিক্রি করতেন, কিন্তু দোকানটা চলতো না, কারণ কলকাতার অত কাছে হওয়ায় বেলুরের লোকজন ঘড়ির প্রয়োজন হলে কলকাতা থেকেই কিনে নিয়ে যেত। ঘড়ি সারাতেও জানতেন গোপীনাথবাবু। মিস্ত্রি হিসেবে তার ভালোই নাম ডাক ছিল, কিন্তু সে অনেক দিন আগে, যখন স্প্রিং আর হুইলের ঘড়ি ছিল। ব্যাটারি চালিত কোয়ার্টজ ক্লক চলে আসার পর হাতে ঘড়ি সারাতেই বা আসে কটা লোক। তবু স্ত্রী আর মেয়েকে নিয়ে তাদের তিনজনের সংসার ওই দোকানটার আয়েই কষ্টের সৃষ্টে চলে যাচ্ছিল। কোভিডের ঢেউয়ে সেই দোকানটাও ভেসে গেল। ওই যে 2 বছর পুঁজি ভেঙে খেলেন, তারপর আর দোকানের নতুন স্টক তুলতেই পারলেন না। যখন মেয়ে বউকে নিয়ে উপোস করে মরার মতন অবস্থায় এসে দাঁড়িয়েছেন, তখনই তিনি স্টেশন বাজারের ওপর এক ওষুধের হোলসেল ব্যবসায়ীর দয়ায় ডক্টর ব্যানার্জির কাছে এই কাজটা পান এবং আক্ষরিক অর্থে বেঁচে যান। এরপর ডক্টর ব্যানার্জি সম্বন্ধে গোপীনাথ মণ্ডল ঠাড়ে ঠোড়ে যা বললেন, তাতে তিনজন শ্রোতাই বুঝতে পারলেন যে নিষ্প্রভ হাবভাবের আড়ালে গোপীনাথ মণ্ডল আসলে একজন হুঁশিয়ার মানুষ। বিশেষ কিছুই তার চোখ এড়ায়নি। তিনি পরিষ্কার বললেন, নামের আগে ডাক্তার শব্দটা ব্যবহার করলেও দিব্যেন্দু ব্যানার্জির ডাক্তারি ডিগ্রি ছিল না। তিনি সম্ভবত কোনো নামজাদা কসমেটিক সার্জনের আন্ডারে অ্যাসিস্ট্যান্টের কাজ করতেন এবং সেইভাবেই হাতে কলমে কাজ শিখেছিলেন। কাজটা যে ভালোই শিখেছিলেন তাতে সন্দেহ নেই, কিন্তু প্র্যাকটিসটা করতে হতো লুকিয়ে চুরিয়ে প্র্যাকটিস করতে হতো বলেই ডক্টর ব্যানার্জির কোনো হাইফাই ক্লিনিক ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, 10টা নার্স, এলাহি অপারেশন থিয়েটার কিছুই ছিল না। আর এইসব ছিল না বলেই তার কাছে ট্রিটমেন্ট করানোর খরচ ছিল বড় ক্লিনিকে যা খরচ হয় তার সিকিভাগ। এক শ্রেণীর পেশেন্টের কাছে সেটা সাপে বর হয়েছিল, বিশেষত নিম্নবিত্ত মহিলা যারা সস্তায় রূপ যৌবন ধরে রাখতে চাইতো কিংবা রূপ যৌবন বাড়াতে চাইতো। তারা কিভাবে যেন খবর পেয়ে এই সুরূপায় চলে আসতো। ঠিক এইখানে গোপীনাথবাবুর একবার থামিয়ে দিয়ে জয়দেব সরকার প্রশ্ন করেছিলেন, কিন্তু গোপীনাথবাবু, কসমেটিক সার্জারির বাজারটা উচ্চবিত্ত মহিলাদেরই একচেটিয়া নয়? নিম্নবিত্ত আর মধ্যবিত্তরা তো ঘরোয়া রূপটা নিয়েই সন্তুষ্ট বলে জানতাম। গোপীনাথবাবু মুখটা নিচু করে বললেন, আপনি ভুল জানেন স্যার। কত গরিব ঘরের মেয়ে এখন রূপকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছে জানেন? সংখ্যাটা ক্রমশ বাড়ছে। তারা টালিগঞ্জে এক্সট্রা কাজ করে, কলগার্লের কাজ করে, মাসাজ পার্লারের আড়ালে যৌন ব্যবসার নাম লেখায়। তারা কি করবে বলুন? রূপই তো তাদের মূলধন, সেই মূলধনটাকে বাড়াতে হবে না? তারা এখানে এসে কি করাতো? কল্যাণ বসু জিজ্ঞেস করলেন। অনেক কিছুই করাতো স্যার, মুখের আঁচিল, ব্রণ ট্রিটমেন্ট থেকে শুরু করে আরও নানা কিছু। সিলিকন ইমপ্ল্যান্ট? না স্যার, ওটা অনেক কস্টলি পড়ত। ডাক্তারবাবু স্যালাইন ইমপ্ল্যান্ট করতেন। কল্যাণ বসু অসহায়ের মতো মুখ করে অরিন্দামের দিকে তাকালেন। সেও ঠোঁট উল্টে ইশারা জানালো শব্দটা প্রথম শুনছে। কল্যাণ বসু আবার গোপীনাথবাবুর দিকে ঘুরে বসলেন। বললেন, পুরো ব্যবসাটার মধ্যেই একটা ফিশি স্মেল আছে। এরকম একটা ছোট ক্লিনিকে এত রকমের প্রসিডিওর, দুর্ঘটনা ঘটতো না গোপীনাথবাবু? ঘটতো, তবে খুবই কম। ডিগ্রি না থাকলেও ডাক্তারবাবুর হাত ছিল পরিষ্কার, আর 2-1টা ওরকম ঘটনা ঘটলেও কেউ ওকে ছুতে পারত না। তার ব্যবস্থা উনি করে রেখেছিলেন। আপনি ওই রেজিস্টারগুলো খুঁজে দেখুন, একটাও নাম ঠিকানা পাবেন না, শুধু কোড নাম্বার। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কেউ প্রমাণ করতে পারবে না যে সে এখানে ট্রিটমেন্ট করিয়েছিল। এই রিস্কটুকু নিত বলেই 40,000 টাকায় বড়সড় ইমপ্ল্যান্ট, 8,000 টাকার ট্রিটমেন্ট করাতে পারত। ও হ্যাঁ,
টাকা কিন্তু উনি ক্যাশে নিতেন, তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুঁজেও কেউ হদিশ পাবেন না। বোটক্স ট্রিটমেন্ট সেটাও হতো এখানে? সেটাই তো বেশি হতো স্যার। ডাক্তারবাবু ছিলেন বোটক্স ট্রিটমেন্টের জাদুকর। বাজার চলতি বোটক্স ইঞ্জেকশনের দাম বেশি বলেই নিজে এটা ওটা মিশিয়ে এমন সব শট বানিয়ে নিতেন যে কাজ হতো একেবারে 100%। এসব ওর কাছেই শুনেছি। নিজেই গর্ব করে বলতেন আমাকে। কি বলতেন? বলতেন, গোপীনাথ, এই যে আমরা বোটক্স করি, জিনিসটা কী থেকে তৈরি হয় জানো তো? বুটুলিনাম টক্সিন থেকে। দুনিয়ার সবচেয়ে তীব্র বিষ। কতটা তীব্র জানো? ধরো একটা নুনের দানার মাপের ওই বোটুলিনাম টক্সিন দিয়ে 2 মানুষকে আরামসে মেরে ফেলা যাবে, এতটাই বিষ। আমরা যখন চিকিৎসায় ব্যবহার করি তখন ওর টক্সিনোটিনকে অনেক কমিয়ে এনে ব্যবহার করি। চোখের কোণের কোঁচকানো জায়গাগুলো, নাকের পাশের দাগ, কপালের ভাঁজ, মানে এক কথায় যাদের বলি বয়সের বলিরেখা, সেগুলো আসলে কি? সেগুলো তো ঝুলে পড়া পেশি। আমরা খুব স্মল ডোজে বোটুলিনাম ইনজেক্ট করে সেই মাসলগুলোকে প্যারালাইজড করে দিই। সেগুলো তখন আর ঝুলে পড়তে পারে না, জমে শক্ত হয়ে যায়। কিন্তু সমস্যা কি জানো? স্মল ডোজ বলেই এফেক্ট থাকে 2 থেকে 4 মাস। দেখো গোপীনাথ, আমার কাছে মধ্যবিত্ত মেয়েরা ট্রিটমেন্ট করাতে আসে। তারা 2 মাস অন্তত 5-6 হাজার টাকা কোথা থেকে পাবে বলো তো? তাই আমি চেষ্টা করি এফেক্টটাকে আরেকটু স্থায়িত্ব দিতে। আবার সেটা করতে গিয়ে পুরো মুখটাই যাতে না প্যারালাইজড না হয়ে যায়, সেটাও তো দেখতে হবে। কল্যাণ বসু বললেন, সেই জন্যই ল্যাবরেটরি? ঠিক ধরেছেন স্যার, সেই জন্যেই ল্যাবরেটরি। হোমমেড বোটক্সের শট তৈরি করার জন্যে। একটু আগে আপনাকে ওই সিরিঞ্জ আর বিশেষ শিশির ব্যাপারে বলছিলাম না? উনি বিষ নিয়ে নাড়াচাড়া করেন, এটাই সেই জন্যই আপনি ভাবছেন এটা অ্যাক্সিডেন্টাল ডেথ হতে পারে? নিজে তৈরি শট নিজের ওপর প্রয়োগ করতে গিয়ে ডক্টর ব্যানার্জি মারা পড়েছেন। গোপীনাথ মণ্ডল ধরা গলায় বললেন, আর কি বলি স্যার, ওই ছোট্ট সিরিঞ্জ, ওই শিশি, ও সবই যে আমার খুব চেনা। আর চোখের নিচের নিডল বাম্প, সেটা চেনা নয়? অবশ্যই স্যার, ওই জায়গাটাই তো বোটক্স ইঞ্জেকশনের ফেভারিট জায়গা। কপালের চামড়া, চোখের নিচের চামড়া, চিবুক, গাল। প্রতিদিনই কত মেয়ের মুখে ওরকম মশার কামড়ের মতো দাগ নিয়ে এখান থেকে বেরোতে দেখছি স্যার। বেশি দিন থাকে না দাগগুলো, 1-2 দিন বড়জোর, কিন্তু দেখেছি বলেই আপনাকে বলতে পারছি স্যার, এটা ওই সূচ ফোটানোর দাগই বটে। ডাক্তারবাবু না জেনে নিজেই নিজের মৃত্যুকে ডেকে এনেছেন। কল্যাণ বসু আপন মনে বললেন, এরকম রিস্ক কেউ নেয়? গোপীনাথবাবু বললেন, উনি নিতে পারতেন। সংসারে টান কি ছিল বলুন? নিঃসন্তান, স্ত্রী বহুদিন আগেই মারা গিয়েছেন। জয়দেববাবু হঠাৎ বলে বসলেন, আপনি এখন কি করবেন গোপীনাথবাবু? বয়সের চেয়ে বেশি বুড়িয়ে যাওয়া মানুষটি অসহায় ভঙ্গিতে বললেন, জানি না, সত্যিই জানি না। আপনার মেয়ের বয়স কত? সে কিছু করে না? বয়স তো হলো 23-24 বছর, কিন্তু সেখানেও উপরওয়ালা আমাকে মেরে রেখেছেন। মেয়েটা পাগল, ঘরের মধ্যেই হাসে কাঁদে, আপন মনে বকবক করে, ঘর থেকে বেরোয় না। কথাগুলো শুনে কল্যাণ বসু এবং অরিন্দামের মতো 2 দুধে পুলিশ অফিসারও কিছুক্ষণ কথা বলতে পারলেন না। তারপর একটু কেশে গলাটাকে সাফ করে নিয়ে কল্যাণ বসু বললেন, আচ্ছা, সে দেখা যাবে, আমি দেখব আপনার জন্য কি করা যায়। আপাতত আপনি ছোটবাবুর কাছে আপনার ঠিকানা, ফোন নাম্বারটা দিয়ে বাড়ি যেতে পারেন। অ্যাড্রেস প্রুফ কিছু আছে? গোপীনাথবাবু বললেন, খুঁজলেই এখানেই পাওয়া যাবে স্যার। তারপর সত্যিই একটা ড্রয়ারের ভেতর থেকে নিজের আধার কার্ডের ফটোকপি বের করে দিয়ে অরিন্দামের হাতে দিলেন। পকেট থেকে কলম বের করে সেটার পিছনে নিজের ফোন নাম্বারে লিখে নিলেন। উনি চলে যাবার পর কল্যাণ বসু বললেন, অরিন্দাম, তুমি তাহলে ফরেন্সিককে ডেকে নাও, অ্যাম্বুলেন্সকে বলো পরে ডেকে নেবে।
আরে সবই তো শুনলে, ওই সিরিঞ্জ একদম হাত দিতে যেও না। আমি আর জয়দেব দাস চললাম। এখন পোস্টমর্টেম আর ফরেন্সিকের রিপোর্ট পাওয়ার আগে আর তো কিছু করার নেই, তবে মনে হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথই বটে। বাইপাসে ওঠার আগে জয়দেব সরকার কোনো কথা বলেননি। তারপর আস্তে করে ডাকলেন, বোস সাহেব। বলুন দাদা। আপনার খটকা লাগছে না? কী ব্যাপার বলুন তো? মানে একজন ডাক্তার সিরিঞ্জ পুশ করে সময় হাতে গ্লাভস পরে থাকবেন কেন? আর তাছাড়া আপনাকে যদি নিজের চোখের নিচে একটা সুচ ফোটাতে হতো, তাহলে আপনি কি ওই পাশের ঘরের ওই আয়নাটার সামনে গিয়ে দাঁড়াতেন না? আর না, আপাতত আর কিছু না। রিপোর্টগুলো পেলে আমাকে একবার জানাবেন তো। কল্যাণ বসু রাস্তার দিকে চোখ সরিয়ে জয়দেববাবুকে একবার দেখলেন, তারপর বলেন, কিছুর গন্ধ পেয়েছেন মনে হচ্ছে? অবশ্যই জানাবো। কল্যাণ বসু কথা রাখলেন। ঠিক 3 দিনের মাথায় ফোন করে জয়দেববাবুকে জানালেন পোস্টমর্টেম রিপোর্ট আর ফরেন্সিক রিপোর্ট হাতে পেয়ে গিয়েছেন। জয়দেববাবু তা শুনে অফিস থেকে ফেরার পথেই লেবুতলা থানায় ঢুঁ মারলেন। ওসির ঘরে সেকেন্ড অফিসার অরিন্দম মিত্রও তখন উপস্থিত ছিল। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে জানিয়ে গেল, গোপীনাথবাবু ডক্টর দিব্যেন্দু ব্যানার্জিকে যতটা মুক্ত পুরুষ বলে ক্লেম করেছিলেন, ততটা মুক্ত পুরুষ তিনি ছিলেন না। ডাক্তারবাবু ঘরের ওয়ার্ড্রোব থেকে বিশেষ কিছু ওষুধ এবং কন্ট্রাসেপটিভ 2 পাওয়া গেছে। সেই কর্মচারী মেয়েটি যে দায় স্বীকার করেছে, তার সঙ্গে নিয়মিত ঘনিষ্ঠ হতেন ডক্টর দিব্যেন্দু ব্যানার্জি, অবশ্যই মোটা টাকার বিনিময়ে। সেই মেয়েটিই বলেছে কাস্টমারদের মধ্যে অনেক মেয়ের ট্রিটমেন্ট তিনি বিনা পয়সায় করে দিতেন, যদি সেই মেয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে রাজি হতো। জয়দেববাবু সব শুনলেন। সেই জন্যেই আমি প্রথম থেকে সুইসাইডের অ্যাঙ্গেলটা ধরছি না, বুঝলেন? ঘনিষ্ঠ হওয়ার ব্যাপারটা জানতাম না, কিন্তু ওইভাবে চেটে পুটে মুরগির মাংস খেয়ে চমৎকার করে বিছানা বানিয়ে কেউ সুইসাইড করে না। তাহলে অ্যাক্সিডেন্টাল ডেথই ধরছেন তো নিজের শরীরে ওষুধ টেস্ট করতে গিয়ে? জয়দেববাবু বললেন, না, তাও বলছি না। এইবার কল্যাণ বসু চটে গেলেন। তাহলে কি বলছেন মশাই? সুইসাইডও নয়, অ্যাক্সিডেন্টও নয়, তাহলে কি হোমিসাইড, খুন? ওই বন্ধ করে কে চোখের নিচে বটুলি নাম ইনজেক্ট করে খুন করে গেল? ভূতে? জয়দেববাবু একটুও চটলেন না, বললেন, বটুলি নামের ব্যাপারটা ঠিক, একদম ঠিক। গোপীনাথবাবু যা বলেছিলেন হুবহু তাই। ওই চিঠিটিতে বটুলি নামের যা ঘনত্ব ছিল, তাতে তার এক কণা শরীরে ঢুকলেও মুহূর্তের মধ্যে একজন মানুষ মারা পড়বে। হয়েছেও তাই। জয়দেব সরকার মন দিয়ে ফরেন্সিক রিপোর্টটা পড়লেন, তারপর মন্তব্য করলেন, চোখের নিচের পাংচার মার্কটাও সুচ থেকে হয়েছে বলেই তো লিখেছে। সিরিঞ্জে আঙুলের ছাপ পাওয়া যায়নি, স্বাভাবিক। ডক্টর ব্যানার্জির হাতে গ্লাভস ছিল। তাহলে আপনার সংশয়টা ঠিক কোথায়? হঠাৎ জয়দেব সরকার সোজা হয়ে বসলেন। তার চোখ দুটো উত্তেজনায় জ্বলে উঠল। বললেন, সংশয় দুটো কারণ আপনাকে আগেই বলেছিলাম। কেন ডক্টর ব্যানার্জি পাশের ঘরের আয়নার সামনে গিয়ে ইঞ্জেকশনটা নিলেন না? কেন তিনি হাত থেকে গ্লাভস খুললেন না? এবার তার সঙ্গে আরও কয়েকটা কারণ যোগ করছি, আপনি মন দিয়ে শুনুন। প্রথমত, গোপীনাথ মণ্ডলের কী দায় পড়েছিল এত সুন্দর করে ডাক্তারবাবুর মৃত্যু রহস্যটা আমাদের কাছে ব্যাখ্যা করার? একজন লেম্যান, যার প্রধান কাজ অফিসে খাতা লেখা, তিনি কিভাবে বটুলি নামের কার্যকারিতা নিয়ে এত কিছু জানলেন? সবচেয়ে বড় কথা, চোখের নিচে একটা ইঞ্জেকশন বাম্প কেমন করে একজন লেম্যানের চোখে পড়ল? আপনার কি মনে হচ্ছে না গোপীনাথ মণ্ডল তার অবস্থানের তুলনায় বড্ড বেশি জানেন? মনের মধ্যে এই খটকাগুলো নিয়েই আমি গত 2 দিন অফিসের পরে বেলুর বাজারে আর গোপীনাথবাবুর পাড়ায় ঘুরে বেরিয়েছি। হ্যাঁ, উনি যখন আপনার হাতে আধার কার্ডটা দিচ্ছিলেন, তখন ওর ঠিকানাটা আমি দেখে নিয়েছিলাম। তবে প্রথম দিনে আমি ওর বাড়ির দিকে যাইনি। সুসময় ওয়াচ সেন্টারের উল্টো দিকের একটা চায়ের দোকানে বসেছিলাম। বুঝতেই পারছেন, সুসময় ওয়াচ সেন্টার গোপীনাথবাবুর দোকানের নাম।
একটু খোঁজ খবর নিতেই বাজারে অন্য দোকানিরাই ওটা দেখিয়ে দিয়েছিলেন। দোকানটা মোটেই উঠে যায়নি, ভালোই চলছে। কারণ ওখানে শুধু ঘড়ি নয়, মোবাইল ফোন এবং ফোনের যত রকমের অ্যাক্সেসরিজও বিক্রি হয়। এই কথাটা গোপীনাথবাবু আমাদের বলেননি। দোকান চালান একজন মহিলা, তিনি গোপীনাথবাবুর স্ত্রী। তাকে সাহায্য করবার জন্য একজন কর্মচারীও আছেন দোকানে। গোপীনাথবাবু নিজের দোকানে না বসে শুরুপাতে সামান্য মাইনের চাকরিতে ঢুকেছিলেন কেন? চায়ের দোকানের মালিক গল্প করতে ভালোবাসেন, পরনিন্দা পরচর্চাতেও অনীহা নেই। তাই এইসব প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছিলাম। গোপীনাথবাবুর কথা উঠতেই তিনি বললেন, আগে তো উনিই চালাতেন দাদা, মেয়েটাও টেলিভিশন সিরিয়ালে ছোটোখাটো রোল করতো। কোভিডের পর মেয়ের রোজগারের পয়সাতেই তো গোপীদা আবার ঘুরে দাঁড়ালেন। কিন্তু মেয়েটার ওই অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার পর থেকে। অ্যাক্সিডেন্ট? কেমন অ্যাক্সিডেন্ট? মেয়েটার ফিগার সব ভালো ছিল, চোখ নাকও ছিল সুন্দর, শুধু গাল দুটো ছিল বড্ড ফোলা, যে কারণে ভালো রোল পেত না। শুনেছি কোনো প্লাস্টিক সার্জনের কাছে সেই ফোলা গাল দুটো ছোট করাতে গিয়েছিল। তারপরেই ভুল চিকিৎসায় মেয়েটার মুখ একেবারে বিলা মতো হয়ে গেল। শোকে দুঃখে মাথা খারাপ হয়ে গেছে, মেয়েরও আর মেয়ের বাপেরও। শুধু মা বুকে পাথর বেঁধে দোকানটা চালাচ্ছে। মানুষকে তো বাঁচতে হবে নাকি বলুন? বললেন, বোস সাহেব, দ্বিতীয় দিন ওদের বাড়ির সামনে গিয়ে বসেছিলাম। না, চিনতে পারবে কেমন করে? আমি নাটকের লোক, ছদ্মবেশ হতে সময় লাগে না। যাই হোক, ঘণ্টাখানেক অপেক্ষা করার পর একটা মেয়ের মুখ এক ঝলক জানলার ফাঁকে দেখতে পেলাম। সে কি মুখ বোস সাহেব, সে কি বিভৎস মুখ! ওই মুখ দেখলেই আপনি বুঝতে পারবেন গোপীনাথবাবুর মেয়ে পাগলও হয়েছে ওই মুখের কারণে, আর বাড়ি থেকে বেরোনো বন্ধ করেছে তা ওই মুখের জন্য। একটা স্বাভাবিক 23-24 বছরের মেয়ের কাঁধের ওপরে যদি একটা শ্বেতপাথরের তৈরি ভ্রুহীন কেশহীন নিষ্পলক মুন্ডু বসিয়ে দেন, তাহলে যেমন দেখতে হবে, মহুয়া মণ্ডলকে দেখতে অবিকল তাই। এবং এর কারণটা কি আপনি আন্দাজ করতে পারছেন? কল্যাণ বসু আচ্ছন্নের মতো একটা কথাই উচ্চারণ করলেন, ওভারডোজ অফ বোটক্স। এক্স্যাক্টলি। তাহলে এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন, যেটাকে আপনি নিরীহ একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ভাবছেন, সেটা নাও হতে পারে। হতে পারে মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাওয়ার পর পিতা হিসেবে প্রতিশোধ নেওয়ার জন্যে গোপীনাথবাবু শুরুপায় চাকরি নিয়েছিলেন। খুনটাও তিনিই করেছেন। কল্যাণ বসু অসহায় ভঙ্গিতে বললেন, জয়দেবদা, মোটিভ ঠিক আছে, কিন্তু বন্ধ ঘরের মধ্যে খুনটা কীভাবে হবে? কোর্টে দাঁড়িয়েতেও সেটা আমাকে বলতে হবে। জয়দেব সরকার বলেন, সেটা এই মুহূর্তে আমিও ঠিক বুঝতে পারছি না, তবে আপনি একটা ফাঁদ পাততে পারেন। আপনি ওকে ডাক্তারবাবুর ফ্ল্যাটে ডেকে পাঠান। সেখানে ওর সামনে আপনি একাই থাকবেন। আমি আর অরিন্দম আগে থাকতেই ফ্ল্যাটের মধ্যে অন্য কোথাও লুকিয়ে থাকব। তারপর কল্যাণ বসু বেশ আগ্রহ নিয়ে শুনছিলেন কথাগুলো। তারপর আপনি সরাসরি ওকে চার্জ করুন। ওকে কী বলতে হবে আমি সব আপনাকে শিখিয়ে দেবো, সেগুলোই বলবেন। তারপর কিভাবে রিয়্যাক্ট করে দেখুন, মনে হয় সেখান থেকেই একটা রাস্তা বেরিয়ে আসবে। রাত 9টা। বউবাজার স্ট্রিটের বেশিরভাগ দোকানের শাটার নেমে গিয়েছে। কিছু ছোট রেস্তোরাঁ আর পান সিগারেটের দোকান শুধু খোলা। সুরূপা ক্লিনিকের বাড়ির সামনেটা অন্ধকার, সিঁড়িতে একটা বাল্ব জ্বলছিল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলেন কল্যাণ বসু। পিছন পিছন গোপীনাথ মণ্ডল, সেই কলকুচো ভঙ্গি, মুখে চিন্তার ছাপ। দরজার তালায় পুলিশের গালা সিল থাকার কথা ছিল, তবে শুধু আলগা করে তালার ওপর বসানো। কারণ প্রায় ঘণ্টাখানেক আগে ওই সিল খুলে অরিন্দম আর জয়দেব সরকার ভেতরে ঢুকে গিয়েছে। তারপর আর একজন কনস্টেবল সিলটাকে আলগা করে তালার ওপর বসিয়ে দিয়ে ফিরে গিয়েছে। এই সবই করা হয়েছিল যাতে গোপীনাথের কোনো সন্দেহ না হয়। এইবার কল্যাণ বসু সেই ছেঁড়া সিলকেই আবার ছেঁড়ার অভিনয় করলেন। তারপর চাবি ঘুরিয়ে তালা খুললেন।
পিছনে তাকিয়ে বললেন, ভেতরে আসুন, আলোগুলো সব জ্বেলে দিন। গোপীনাথ ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, সব ঘরে স্যার? হ্যাঁ, সব ঘরে। আলো জ্বালা হলে কল্যাণ বসু রিসেপশনের সামনে একটা চেয়ারে বসলেন। কড়া গলায় গোপীনাথবাবুকে নির্দেশ দিলেন, বসুন। তারপর বিনা ভূমিকায় বললেন, আপনি ধরা পড়ে গেছেন গোপীনাথবাবু। আমরা জানি আপনার মেয়ে সুন্দরী ছিল, শুধু গাল দুটো ছিল ফোলা ফোলা। সেই গালের কারেকশনের জন্য আপনার মেয়ে এখানে এসেছিল, আর ডাক্তার ব্যানার্জির ভুল বোটক্স ট্রিটমেন্টের জন্যই আপনার মেয়ের সারা মুখ প্যারালাইজড হয়ে গেছে, পাগল হয়ে গেছে আপনার মেয়ে। গোপীনাথ মাথা নিচু করে রেখে আস্তে আস্তে বলল, কোনো প্রমাণ নেই। কল্যাণবাবু বাঁকা হাসলেন, বললেন, নেই তো নেই। আপনার মেয়ে চিকিৎসা করিয়েছিল বিনামে, ক্যাশ টাকায় পেমেন্ট করেছিল। নেই বলেই আপনি পুলিশের কাছে যেতে পারেননি। কিন্তু তাই বলে কি শয়তান ডাক্তারকে ছেড়ে দেবেন? তা তো হয় না। তাই এখানে চাকরি নিলেন। ঠিক করলেন যে বোটুলিনাম দিয়ে উনি আপনার মেয়ের জীবনটা নষ্ট করেছেন, সেই বোটুলিনাম দিয়েই ওকে মারবেন। ডাক্তারবাবু জানবেন কেমন করে আপনি কার বাবা? সম্ভবত আপনি খুব কম টাকায় চাকরি করতে রাজি হয়েছিলেন। আপনাকে দেখেও ওর মনে হয়েছিল নিরীহ বোকাশোকা লোক, তাই চাকরিটা পেতে আপনার অসুবিধে হয়নি। গোপীনাথ মণ্ডল যেমন মাথা নিচু করে বসেছিলেন সেরকমই বসে রইলেন। কল্যাণ বসু অপেক্ষা করে আবার বলতে শুরু করলেন, বোটুলিনাম নিয়ে ডক্টর ব্যানার্জির এক্সপেরিমেন্টের ব্যাপারে আপনি মিথ্যে বলেননি। সত্যি উনি নিজে নানা রকম শট বানাতেন, কিন্তু নিজের ওপরে সেই শট পরীক্ষা করা, এটা আপনার গাল গল্প। কোনো বুদ্ধিমান লোক তা করবে না। উনি পরীক্ষা করতেন গরিব পেশেন্টদের ওপরে। ব্যর্থ খুব কমই হতেন, যারা ভিকটিম তারা আপনার মেয়ের মতো হজম করে নিত। অসুবিধে তো কিছু ছিল না। গোপীনাথ মণ্ডল তবুও চুপ। কল্যাণ বসু আবার কিছুক্ষণ তাকে লক্ষ্য করলেন, তারপর বললেন, ইঞ্জেকশনের সিরিঞ্জে কারো আঙুলের ছাপ নেই, তার মানে ওটা আপনিও পুশ করে থাকতে পারেন। এইবার গোপীনাথ মুখ তুলে হাসলেন। কল্যাণবাবু অবাক হয়ে দেখলেন তার শান্ত ভীরু মুখটা একেবারেই পাল্টে গেছে। অসম্ভব শয়তানি একটা হাসিতে জলজল করছে সেই মুখ। হাসতে হাসতেই গোপীনাথ বললেন, কিভাবে পুশ করলাম? ঘরের দরজা জানলা সবই তো ভেতর থেকে বন্ধ ছিল, সেটা আমাদের দেখতে হবে। ভাবছি ফ্ল্যাটটাকে ইঞ্চি ইঞ্চি করে খুঁজে দেখব, কোনো ক্লু পাই কিনা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে গোপীনাথ মণ্ডলের মুখের ওপর দিয়ে একটা দুশ্চিন্তার ছায়া ভেসে গেল। কি নাকি ওটা কল্যাণ বসুর মনের ভুল? গোপীনাথের ঠোঁট তখনও সেই শয়তানির হাসির রেশ লেগেছিল। সেইভাবেই বলল, একটা জিনিস আপনাকে দেখাতে পারি, যেটা দেখলে আপনার মাথা থেকে এই খুনের থিওরি একেবারেই চলে যাবে। আপনি বুঝতে পারবেন ব্যাপারটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই নয়। কল্যাণ বসু বললেন, দেখান। এখানে নয়, ল্যাবরেটরিতে আসুন, দেখাচ্ছি। গোপীনাথ দুটো দরজা পেরিয়ে ল্যাবরেটরির বেঞ্চের সামনে গিয়ে দাঁড়ালো। পেছন পেছন কল্যাণ বসু। বেঞ্চের ওপরে অন্যান্য অনেক কিছুর সঙ্গে একটা সাধারণ সিঙ্গল আইপিসের অপটিক্যাল মাইক্রোস্কোপও রাখা ছিল। গোপীনাথ মাইক্রোস্কোপটার অবজারভেটিভ লেন্সের নিচে একটা স্লাইড ঢুকিয়ে দিয়ে বলল, এবার আইপিসে চোখ দিয়ে দেখুন, সব পরিষ্কার হয়ে যাবে। কল্যাণ বসু আইপিসে চোখ লাগানোর জন্য ঝুঁকছিলেন, কিন্তু সেই মুহূর্তে দেওয়ালের ওয়ার্ড্রোবের বন্ধ পাল্লা ঠেলে একসঙ্গে দুজন বেরিয়ে এলেন। জয়দেব সরকার একটা প্রবল ধাক্কায় কল্যাণ বসুকে মাইক্রোস্কোপের সামনে থেকে অনেকটা দূরেই সরিয়ে দিলেন, আর অরিন্দম মিত্র গোপীনাথের হাত দুটো মুচড়ে পিঠের দিকে নিয়ে গিয়ে বজ্র আঁটুনিতে চেপে ধরল। তাহলে ওই মাইক্রোস্কোপের আইপিস ওইখানেই বিষ। ধাক্কার ধকল সামলিয়ে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন কল্যাণ বসু। জয়দেব সরকার তার মোবাইলের ফ্ল্যাশ লাইট আইপিসের কিনারায় যে জায়গাটা চোখ লাগায় সেই জায়গাটার দিকে পয়েন্ট করে মন দিয়ে কি যেন দেখছিলেন। এবার ইশারায় কল্যাণবাবুকে ডাকলেন, বললেন, দেখে যান, এই পাতলা মেটালের রিংটা অরিজিনালি এই মেশিনে ছিল না, এটা গোপীনাথ মণ্ডলের সংযোজন। একজন দক্ষ ঘড়ি মিস্ত্রির পক্ষে এটা কিছু কঠিন কাজ নয়। রিংয়ের নিচের পরিধিতে ওই সূক্ষ্ম সূচটা দেখতে পাচ্ছেন? আপনি মাইক্রোস্কোপের চোখ ঠেকালেই ওই সূচটা আপনার চোখের নিচে চামড়ায় বিঁধে যেত। সূচের ডগায় মাখানো আছে
পৃথিবীর সবচেয়ে তীব্র বিষ বোটুলিনাম, সেটা মিশে যেতে আপনার রক্তে আর সঙ্গে সঙ্গেই আপনার মৃত্যু হতো। ঠিক যেভাবে ডক্টর দিব্যেন্দু ব্যানার্জির মৃত্যু হয়েছে। ওই লোকটা আমাদের বিশ্বাস করাতে চাইছিল যে ডাক্তারবাবু নিজেকে সুচ দিয়ে ফুরিয়েছেন। অরিন্দমের কবলের মধ্যে থেকেই গোপীনাথ মণ্ডল খ্যাপা কুকুরের মতো গড়গড় করে উঠলেন। তাকে দেখতেও এখন লাগছে অবিকল খ্যাপা কুকুরের মতো। ঠোঁট দুটো ফাঁক হয়ে মাড়ি বেরিয়ে পড়েছে, চোখ দুটো বিস্ফোরিত। শান্ত এক ভদ্রলোকের অবচেতনের আড়ালে সরিয়ে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর সাইকোপ্যাথ কিলার, যে একটু আগেই দ্বিতীয় খুনটা করতে গিয়েছিল। কল্যাণ বসু একবার সেই মুখটার দিকে তাকিয়ে তারপর আবার জয়দেববাবুকে প্রশ্ন করলেন, কিন্তু সিরিঞ্জ আর বিশেষ শিশি তো ছিলই জয়দেবদা। জয়দেববাবু বললেন, সে তো থাকবেই। ডাক্তারবাবুর রিসার্চের ব্যাপারটা তো মিথ্যে নয়, তবে সম্ভবত ওইভাবে টেবিলের ওপরে রাখা ছিল না, কোনো ড্রয়ার কিংবা ফ্রিজের ভেতরে থাকাটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, অরিন্দম যখন দরজা ভেঙে ঘরে ঢুকেছিল তখন ওর সঙ্গে কিন্তু এই লোকটিও ছিল। ও জানতো ডক্টর ব্যানার্জি তার সিরিঞ্জ আর বিশেষ শিশি কোথায় রাখেন। আমার দৃঢ় ধারণা এই গোপীনাথই এক ফাঁকে জিনিস দুটোকে মৃতদেহের কাছে নামিয়ে রেখেছিল, অবশ্যই রুমালে জড়িয়ে, না হলে ওর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যেত। কিন্তু আসলে ডক্টর দিব্যেন্দু ব্যানার্জির মৃত্যু হয়েছে ওই মাইক্রোস্কোপের আইপিসে লাগানো সূচের ছোবলে। গোপীনাথ নিশ্চয়ই জানত প্রতিদিন ডিনারের পর ডক্টর ব্যানার্জি ল্যাবরেটরিতে কাজ করেন এবং তার কাজে মাইক্রোস্কোপ ছিল অপরিহার্য। কাজেই গোপীনাথ ওই মাইক্রোস্কোপের আইপিসেই বিষাক্ত নিডল ফিট করে রেখেছিল। মৃত্যু এসেছিল অজান্তেই। আশা করি এর মুখ থেকে স্বীকারোক্তি যখন পাবেন তখন আমার কথাগুলো মিলে যাবে। প্রচ্ছদে লেখকের নাম সৈকত বন্দ্যোপাধ্যায় প্রকাশিত হয়েছে, সঠিক নাম সৈকত মুখোপাধ্যায়। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। গল্পটা কেমন লাগলো, রহস্য গল্প, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা কোনো অলৌকিক ঘটনা বা দৈবিক ঘটনা আমাকে জানাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, যাতে ভয়েস রেকর্ড করে আপনারা আমাকে অলৌকিক ঘটনা আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনে ঘটে থাকে এমন অলৌকিক ঘটনা পাঠাতে পারেন। আর শুনতে ভুলবেন না লৌকিক অলৌকিক বাংলা। একই চ্যানেলে রহস্য গল্প, ভূতের গল্প, সত্যি ঘটনা সব কিছু পাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে, অল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে সব নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। শুভরাত্রি জানিয়ে আমি সুদেষ্ণা বিদায় নিচ্ছি।